আচ্ছা নাও ভৌত বিজ্ঞান। আচ্ছা ভৌত বিজ্ঞানে আমাদের প্রথম পরীক্ষাতে কোনো অধ্যায় কি বাকি ছিল, মানে পড়ায়নি এমন কিছু? আর জীবন বিজ্ঞান আমাদের শেষ, তাই না? তোমাদের হচ্ছে ওই একটা সিলেবাস মতো রুটিন মতো দিয়ে দেবো, তোমরা হচ্ছে রিভিশন করো সিলেবাস। এই এখন না, এখন ওটা বানাতে হবে। হট করে হয় নাকি এগুলো? এইগুলো আলোচনার মধ্যে পড়ে না। অঙ্ক আগে আমাদের শেষই হয়নি সিলেবাস, আগে রিভিশন কি করবি? ওগুলো নিজে করতে হবে। তুমি বাড়িতে নিজের রুটিন বানাও, নিজে বানাবো, ওটা আমি বলে দেবো না। নিজে বানাও, নিজে বানাও এবং সেটার সাপেক্ষে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের সঙ্গে আমরাও করতাম। মাস্টার সব বলে দেয় নাকি? হ্যাঁ না, দেখাবো তো, আমি জাস্ট দেখে মানে দেখবো কপাতা করেছি, এর থেকে বেশি আমি করতে পারছি না। তুমি শুধু আমাকে ওই কোনো সমস্যা হলে বলবে হ্যাঁ এটা বেঁধে গেছে, সেটা আমি বলবো। 100 শুধু? আচ্ছা দেখছি। আবিষ্কার কিছু না, আবিষ্কার হচ্ছে না না না, আবিষ্কার ব্যাপারটা কি বলতো, প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী, প্রয়োজন হয়েছে আবিষ্কার অটোমেটিক হয়ে গেছে। বুঝতে পেরেছো? এই যে অ্যাটম বাম তৈরি হয়ে গেল, অ্যাটম বাম, ইন্টারনেট, এগুলো এমনি এমনি তৈরি হয়েছে। তারপরে এখনো মনে হয় লাখ লাখ ইনভেনশন আছে যেগুলো মানুষ এখন ব্যবহার করে না। আচ্ছা শোনো, ক্লাস 10-এরই বই তো? না 10-এরই বই। আচ্ছা তাহলে অধ্যায় 2, 3, 4। ও তোমাদের বইতে বেশি পৃষ্ঠায় নেই। আলো হবে তাই না? আলো তো আলো ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে তো। পরমাণু নিউক্লিয়াস খুব ইজি চ্যাপ্টার না? 89 একটাই বই আছে। ইজি চ্যাপ্টার তো 89 বার করো, আমি একদম মুখে মুখে বলে দিচ্ছি। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। লাস্টের চ্যাপ্টারটা হচ্ছে জৈব রসায়ন। সহজে চলছে না তো? ধাতুবিদ্যা মেটালার্জি, আচ্ছা মেটালার্জি শুরু করেছিলাম। ধাতুবিদ্যা তো সেকেন্ড পরীক্ষায় ছিল, কমপ্লিট হয়নি। ও না, আমার এখানে তো লেখা আছে 8.5, কোশ্চেন বোধহয় দিয়েছিলাম। দাও 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 ধাতু, দাও দাও দাও। হ্যাঁ এটা হয়। এই ধাতুবিদ্যা হয়ে গেছিল না আমাদের? না না হয়ে গেছে। ধাতুবিদ্যা 136, 136 এখন দেখো তো, সেকেন্ড পরীক্ষায় আমি তো মনে হয় করেছিলাম, দেখো ভালো করে। হয়নি ধাতুবিদ্যা? আচ্ছা ঠিক আছে। এই ধাতুবিদ্যা হয়নি তাহলে আমি তোমাদের গ্যালভানাইজেশনের প্র্যাকটিক্যাল দেখালাম কি করে? এই এটা হয়ে গেছে। আমি তোমাকে ছক দেখাচ্ছি, দেখো ছক দেখলে মনে পড়বে। পেজ নাম্বার 132 বার করো। ছকটা মনে পড়ছে না? পড়ছে না? এই গ্যালভানাইজেশন তোমাদের আমি পড়িয়েছি। দাও দাও দাও। ও তাহলে আগের বার এটা পড়ানো হয়নি। আচ্ছা হ্যাঁ, গ্যালভানাইজেশন প্র্যাকটিক্যাল দিয়েছেন, ওটা কোথায় গো? তড়িৎ বিশ্লেষণে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে হয়নি হয়নি, চলো আর দেখতে হবে না। তাই ধাতুবিদ্যা থেকে শুরু করি। আচ্ছা ধাতুবিদ্যার কোশ্চেন দিয়েছিলাম, ভালো করে দেখো। আমি দেখে দিচ্ছি। কি সমাজবী বন্ধন সেকেন্ড পরীক্ষা ছিল? তাহলে সমাজবী বন্ধন করাতে হবে, ওগুলো করাবো। আচ্ছা এটা হচ্ছে ধাতুবিদ্যা, পেজ নাম্বার 129, তাই না? ধরো দেখি। কি ধাতুবিদ্যার কোশ্চেন আছে আমার কাছে?
আচ্ছা, এই ধাতুবিদ্যার কোশ্চেন আজকে ছুটি হওয়ার পরে দিত, হ্যাঁ ছুটি হোক তো 5-10 মিনিট লাগবে। অঙ্কিতের কথা যদি আবার না লেগে যায় তাহলে ভালো, ওরা কারেন্ট চলে গেলে প্ল্যানিং করছে। এই তাহলে একটা কাজ করি, ধাতুবিদ্যা থেকে শুরু করি। হ্যাঁ এই শোনো, ওকে ওর পেছনে অত লাগার দরকার নেই, সারা মাস ধরে অঙ্কিত ভালো করে পড়বা, সামনের মাসে সুনাম করে দেবো। হ্যাঁ না না, সুনাম করি, আর গার্জেনের সুনাম শুনতে চায় কিছু কথা, মানে বললাম একটু ভালো পড়ে না, বাড়িতে সারাদিন ঘুমায়, তার মানে কি, এর মানে কি শুনতে চাও? এর মানে বদনাম করতে হবে, তাহলে ভাল লাগবে। না 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 না, ওরা ওই বছরের শেষে কেউ সুনাম করে। শোনো, ধাতুবিদ্যা হচ্ছে আচ্ছা ধাতুবিদ্যা মানে কি বলতো, মেইনলি ধাতুবিদ্যার কথা বলতে কি, পেজ নাম্বার বার করো 129, আজকে চ্যাপ্টার পুরোটা হয়ে যাবে। হ্যাঁ ধাতুর বিদ্যা, তাই ধাতু একটা বলো, এই অঙ্কিত একটা ধাতুর নাম বলো দেখি। হ্যাঁ এফি বাংলা নাম লোহা, তুমি একটা বলো ধাতু। স্টিল লোহা না, স্টিল তামা, পিওর ধাতুর কথা বলতে হবে। সোনা গোল্ড, হ্যাঁ রূপ হবে, যে প্লাটিনাম হবে, আর বলতে হবে না। বলো একটা ধাতুর নাম বলো। তামা হয়ে গেছে, রূপ হয়ে গেছে, তামা রূপ প্লাটিনাম হয়ে গেছে, তুই বলতে থাকবি, লোহা হয়ে গেছে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম যে লাগানো আছে। তুমি একটা বলে বলো বাজে, জিঙ্ক। হ্যাঁ এই লোহার পেরেকেও দেখবো যে এই এইরকম কালারই হয়, পারদ একটা ধাতু, হ্যাঁ হবে। ঠিক, এবার শোনো, তোমাদের এই অধ্যায়ে মোটামুটি কতগুলো ধাতু আছে যেগুলো কম সক্রিয়, কতগুলো বেশি সক্রিয়, ঠিক আছে। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আয়রন, মানে লোহা, হচ্ছে লোহা সম্বন্ধে। দেখো লেখা আছে যে ব্যবহার, দেখো লোহার ব্যবহার, এদিকে যদি আমাকে পড়াতে হয় সেটা খুব মুশকিল, মানে মোটামুটি যত কিছু ধাতুর দিয়ে বস্তু তৈরি হয় তার মধ্যে ম্যাক্সিমামটা কি দিয়ে তৈরি হয়, লোহা দিয়ে। এখন বড় বড় স্ট্রাকচার, উদাহরণ হিসেবে ব্রিজ ধরতে পারি, লোহা দিয়ে তৈরি হয়, তাই না। মানে লোহার মধ্যে কিছু মিশিয়ে, কিন্তু লোহা ছাড়া তো হচ্ছে না, ম্যাক্সিমাম তো লোহা। কি কেন, কেন এই চ্যাপ্টার পুরোটা হয়ে যাবে আজকে, ছোট চ্যাপ্টার। আচ্ছা এবার শোনো, বলো তো স্বরূপ, লোহা যদি খোলা বাতাসে ফেলে রাখি তাহলে মরচে ধরে যাবে, কিন্তু সোনা যদি ফেলে রাখি ধরবে না, রূপো ফেলে রাখলে ধরবে না, প্লাটিনাম ফেলে রাখলে ধরবে না, তামা ফেলে রাখলে মরছে, তামা ফেলে রাখলে ধরবে। তামার উপরে সবুজ কালারের এক ধরনের একটা পদার্থ জন্মেছে, অ্যালুমিনিয়াম, তামার মরছে, অ্যালুমিনিয়ামের সাথে সাথে এক ধরনের পদার্থ তৈরি হয়, দেখো না, এটাই না, এই যে হ্যাঁ এই যে ফোটা ফোটা পড়েছে এগুলো, ঠিক, ঠিকই বলেছো, চোখ ভালো আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে, তার মানে কি কিছু কিছু ধাতু আছে যেগুলো বায়ুতে যদি থাকে পরিবেশে, তার মানে কি বিক্রিয়া করবে, তার মানে প্রকৃতিতে পরিষ্কার হিসেবে পাবো না। কিন্তু সোনা, রূপো, প্লাটিনাম, এই যে ধাতুগুলো, এগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে না, করে না বলে কি হয়, প্রকৃতিতে একদম পিওর ভাবে পাওয়া যায়। মানে এই যে বালির দানা পেয়েছে দেখেছো তো, ওই বালির দানার মতো সোনার দানা পাওয়া যায়, মানে অতটা একগাদা থাকে না, ওটা মাটির মধ্যে সামান্য সামান্য পরিমাণ থাকে, ওটা ধুয়ে মুছে আস্তে আস্তে বার করতে হয়। আবার অনেক সময় পাথরের চাঙড়ের মধ্যে থাকে, পাথর গরম করতে হয়, ওই দিয়ে সোনা গলে বেরিয়ে চলে আসে, কেজিএফ তো দেখেছো, তাই না। ওরা কোথাকার পাথর কতটা থাকবে সেটা আমরা নিশ্চিত করে বলবো। আচ্ছা নিম্নমানের উচ্চমান অনেক কিছু হতে পারে। এবার শোনো, হ্যাঁ সোনার অনেক ধরন হয়, হ্যাঁ পৃথিবীর বিশেষ কিছু অঞ্চল আছে, সেই সব অঞ্চলে সোনা পাওয়া যায়। আফ্রিকাতে তো প্রচুর আছে, আমাদের দেশে অনেক আছে, দেখবে সোনার খনি আবিষ্কার হয়েছে সব। আচ্ছা এবার শোনো, কপারে চলে আসি, কপার, কপার মানে তামা। তামা দেখো, তামার মেইনলি ব্যবহার সব থেকে বেশি যেটা তামার ব্যবহার করা হয় সেটা হচ্ছে বৈদ্যুতিক কাজে, যেমন এই যে ফ্যান চলছে, ফ্যানের ভেতরেও তামা আছে, ফ্যান যে তার দিয়ে জোড়া আছে সেই তারটাও তামার, তাই না। আমাদের ঘরের ওয়্যারিং সব কি তামা দিয়ে তৈরি, মোবাইলের সার্কিট বোর্ডে তামার, তামার তার থাকে না, তামার পাত থাকে, তাই না, সেগুলো পরে 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 সব থাকে, সব হ্যাঁ থাকে।
থাকে মানে শরীরের মধ্যে জৈব জৈব যৌগ রূপে থাকে। হ্যাঁ, মানে কেমন বলতো, জল মানে কি, H2O। জল খাচ্ছ মানে কি, হাইড্রোজেন আর অক্সিজেন খাচ্ছ, ওরকম। মানে সোনার বিভিন্ন যৌগ রূপে মানুষের শরীরের মধ্যে থাকে, বুঝছি। এরপরে বলছে খুঁজে, হ্যাঁ পাওয়া যাবে, পাওয়া যাবে না, কে বলেছে? সোনা মা, সোনা তুমি কি বলছো, সোনাটা একটা থলি এক জায়গার মধ্যে জমা থাকে? সারা শরীরের মধ্যে সোনার মানে কিছু কিছু আমাদের কোষ আছে বা শরীরে কিছু অঙ্গ আছে, সেইখানে সোনার কিছু জৈব যৌগ থাকে, ওই কয়েক হচ্ছে মিলিগ্রাম, তাও হবে না। তিন চারটে ওরা প্রসেস করতে অনেক টাইম লাগবে, ব্যাপার আছে। এবার হচ্ছে জিঙ্ক বা দস্তা। আচ্ছা, জিঙ্ক বা দস্তার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বেশি জিঙ্ক বা দস্তার ব্যবহার করা হয় কালো রঙের যে ব্যাটারি গুলো পাওয়া যায় বা টোটোর যে ব্যাটারি গুলো হয়, মানে যেগুলো লিথিয়াম আয়ন না, জল ঢালতে হয় উপরে, গোলগুলোর উপর কি দেওয়া থাকে। হ্যাঁ ওই তো, তা ওগুলো কি বলতো, ওর ভেতরে যে ডান্ডাগুলো চোকানো থাকে সেগুলো হচ্ছে লেডের হয়, বুঝা গেল? জিঙ্ক, জিঙ্ক, লেড না, জিঙ্ক। এবার হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তড়িৎ সুপরিবাহী পদার্থ, আর অ্যালুমিনিয়ামের রোধ মানে অন্যান্য যেমন লোহার থেকে অনেকটা কম। অ্যালুমিনিয়ামে খুব একটা মরচে ধরে না, তাই না? তো এই কারণে অ্যালুমিনিয়ামের সব থেকে যে বেশি ব্যবহার সেটা হচ্ছে যে, আচ্ছা অ্যালুমিনিয়াম হালকা ধাতু, ঠিক। সব থেকে বেশি ব্যবহার হচ্ছে হালকা বস্তুর মানে হালকা স্ট্রাকচার তৈরিতে। সব থেকে হালকা যানবাহনের নাম কি হওয়া উচিত, যেটা হালকা হবে? এরোপ্লেন। সব থেকে বেশি হওয়া উচিত কি, এরোপ্লেন। যত ওটা হালকা হবে তত। আচ্ছা হ্যাঁ, সাইকেলও দেখো, সাইকেল বাদে মোটর সাইকেল, এই যে মোটর সাইকেলের রং উঠে যায়, জং পড়ে ওখানে সাদা সাদা বেরিয়ে যায় না, ওর মধ্যে কিন্তু ম্যাক্সিমামটা অ্যালুমিনিয়াম দেওয়া থাকে, বুঝা গেল? যদি অ্যালুমিনিয়ামের সঙ্গে বিভিন্ন মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়, ওটা দেওয়া হয় যাতে এটা শক্ত হয়, হালকা হয়, বুঝা গেল? আচ্ছা, কিন্তু লোহা দেওয়ালে কি হতো, দেখবো যে মারুতি গাড়ি একটু স্ক্র্যাচ পড়ে গেলেই হলো, জং পড়ে যায়। কেন পড়ে যায়? লোহা দিয়ে তৈরি, টিন দিয়ে তৈরি, কি করা যাবে, বুঝা গেল? আচ্ছা, অ্যালুমিনিয়াম আরেকটা বড় ব্যবহার হচ্ছে যে প্যাকিং ফয়েল। তোমাদের ওই, তুমি তো ছিলে না, তোমাদের হচ্ছে ওই প্যাকেটে হচ্ছে ফয়েল ছিঁড়ে ছিঁড়ে করতাম না, যে যার মধ্যে রুটি রুটি বেঁধে রাখে, অ্যালুমিনিয়াম ফয়েল কাজে লাগে খাদ্য খাবার ঢাকাটাই করতে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের এই শিক্ষক দিবস আসছে, অনেকে গিফট খাবার দাবার দেবে, তাই তো অ্যালুমিনিয়াম গুলো কি বলা হয়, প্যাকেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কন্টেনার, ঠিক। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অ্যালুমিনিয়ামের তার। আমাদের যত সারা পৃথিবী সারা ভারতে মনে করো ম্যাক্সিমাম 100% যদি ধরি, 100% যদি এখন কারেন্ট যায়নি, সব জায়গাতেই তার আছে অ্যালুমিনিয়ামের, আছে এই পোলের উপরে তার, সেই তারের মাধ্যমে কি কারেন্ট পরিবাহিত হচ্ছে। এছাড়াও যে কোনো ধরনের দেখো বাজারে যে ফ্যান পাওয়া যায়, এই যে ফ্যান, ফ্যানের কয়েল দু ধরনের হয়, অ্যালুমিনিয়ামের আর তামার। যদি কমা কয়েল হয় তাহলে অ্যালুমিনিয়ামের, যেটা তাড়াতাড়ি পুড়ে যায়, আর যেটা ভালো কয়েল হয় সেটা তামার হয়, ভালো। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে ধাতু সংকর বা সংকর ধাতু। আচ্ছা, ধাতু সংকর কেমন, যেমন যে পিতল, পিতল সংকর না বিশুদ্ধ? পিতল সংকর ধাতু। তামার সঙ্গে দস্তা, টিন এগুলো মিশিয়ে মিশিয়ে কি তৈরি করা হয়, বিভিন্ন ধরনের পিতল, বিভিন্ন অনুপাতে মিশিয়ে অঙ্ক করেছো না, মিশ্রণের অঙ্ক, ওখানে। পিতলে হচ্ছে যে তামা থাকে, ওই তামার জন্য সবুজ সবুজ রাস্ট পড়ে, মানে জঙের মতোই পড়ে আর বিক্রিয়া করে অ্যাসিডের সঙ্গে, লেবুতে অ্যাসিড থাকে, সাদা না চকচকে হয়েছে। আচ্ছা, এবার চলেছি ধাতু সংকর গঠনের উপযোগিতা। আচ্ছা, ধাতুর কেমন হওয়া উচিত বলো তো, বলো সরব, ধরো আমি লোহা দিয়ে একটা ব্রিজ বানাবো, তাহলে সেই ব্রিজের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? বলছে খারাপ। ব্রিজের বৈশিষ্ট্য, ধরো একটা ব্রিজ বানাবো আমি লোহা দিয়ে, তাহলে ব্রিজে যে লোহাটা ব্যবহার করবো তার বৈশিষ্ট্য কেমন হবে? ভালো লোহার বৈশিষ্ট্য কি, যাতে জং পড়বে না কোথাও কোথাও। তাহলে আমাকে লোহার মধ্যে কিছু মেশাতে হবে, কার্বন মেশাবো, ক্রোমিয়াম মেশাবো, তাই তো, জার্মেনিয়াম মেশাবো, মিশিয়ে কি করবো, একটা পদার্থ নাম, মিশিয়ে কি করবো, লোহাকে স্টেনলেস বানাবো। যেমন কাঁচি দেখবো লেখা থাকে স্টেনলেস স্টিল, মানে ও কি জীবনে কি করবে না, এই বাড়িতে স্টিলের থালাগুলো দেখো ছোটবেলা থেকে সেই ভাত খাচ্ছে এখন, এখন কি হয়েছে, স্টিলের থালাতে কোন রকম নন নিউট্রিনিয়ান লিকুইড, বাজার থেকে ওই কর্নস্টার্চ কিনে আনবা, কর্নস্টার্চ মানে ভুট্টার আটা বাংলায়,
কিনে আনবা, যে কোনো দোকানে পাওয়া যায় মুদিখানায়, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিশাবা, বেশি এক গাদা জল ঢেলে দেবে, তারপরে দেখো ওটা নন নিউট্রিনিয়ান লিকুইড হয়ে গেছে। আরে আর বাড়িতে আটা আছে, আটা, আটা ওই রুটির আটা মাখে না, ঘুষি মেরে দেখবে জোরে করে, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হলো। ময়দাতে ওটা হয় না, আর ওটা ডুবে যাবে, মারবা জোরে করে আটায় একবার, তাহলে বুঝতে পারবে। আচ্ছা এবার শোনো, এরপরে আছে স্টেনলেস স্টিলের কথা বলে দিচ্ছি, ম্যাঙ্গানিজ স্টিল, ওর মধ্যে ম্যাঙ্গানিজ মেশানো হয়। ইনভার, আচ্ছা ইনভার্টটা ইম্পর্টেন্ট, পেজ নাম্বার চলেছে 130-এ, তারপর ছক আছে। ম্যাঙ্গানিজ স্টিলে হচ্ছে লোহা আর ম্যাঙ্গানিজ মেশানো হয়, ইনভারে হচ্ছে লোহা আর নিকেল মেশানো হয়। ইনভারে কি লোহা আর নিকেল ব্যবহার করা হয়। এটা হচ্ছে কাঁসা, কাঁসা বা বেল মেটাল, তাই বেল মেটালে মেশানো হয় কি কপার আর এসএন মানে টিন। আর ব্রোঞ্জ মেশানো হয়, আচ্ছা ব্রোঞ্জ কি কপার আর টিন, কিন্তু তাদের অনুপাতটা আলাদা। চলো, এটা চলেছে পিতল, পিতল হচ্ছে কি জিঙ্ক বা দস্তা মেশানো হয় কপারের সঙ্গে। আচ্ছা তোমাদের এদিকে কোথাও পিতলের জিনিসপত্র বানায় এমন দোকান আছে? বানায় বলেছে, বিক্রি করে না। নবদ্বীপে বানায় না? আচ্ছা, বন্ধুগুলো আছে কোন জায়গায় গো? ভেতরে হ্যাঁ বাড়ির মধ্যে বানায় তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দশটা কিনে আনতে হবে, দশটা এখানে কোথাও পাওয়া যায় না। দশটা মানে জিঙ্ক, জিঙ্ক মানেই দশটা। ওই যে দশটা কেমন দেখতে হয় বললো, দশটা কিনে এনে দেখাতে হবে, বুঝতে পেরেছো? ওগুলো ওগুলো কি বলতো, মানে ওগুলো পিওর হয় খুব, প্রচুর দাম, 1 কেজির দাম। কৃষ্ণনগর তো শিওর আছে, কিন্তু খুঁজে পাওয়া যাবে না। গ্রামের মধ্যে হলে ধরো গোবিন্দপুর বাজারে গিয়ে জিজ্ঞেস করলাম এরকম কোথায় বানাই গো, বলো ওই পাড়ায়। পাড়ায় ঢুকে বললাম ভাই কোথায় বানাই, ওই বাড়িতে, বুঝতে পেরেছো? ওই বাড়িতে গেলাম কোন ঘরে বানাই, বলে ওই ঘরে। ওই ঘরে বলে কে বানায়, বলে আমি বানাই, বুঝতে পেরেছো? দেখে দিচ্ছি, কিন্তু শহরের মধ্যে কোন গলির মধ্যে বানায় খুঁজে পাওয়া মুশকিল খুব। এমএন মানে এম এন ম্যাঙ্গানিজ, আর এমজি মানে ম্যাগনেসিয়াম, ঠিক আছে। আচ্ছা এরপরে স্টিল মানে লোহা থাকবেই, কিন্তু তার মধ্যে অন্য পদার্থ মেশানো হবে। পিতল, পিতল পিতল পিতলের রস। আচ্ছা এগুলোর এগুলোর উত্তর পরে দেবো। আচ্ছা কে বলতো? হ্যাঁ 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 হ্যাঁ, তাই? আচ্ছা শুনে দেখবো, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে শোনো, জিঙ্ক মিশিয়ে পদার্থটাকে গান মেটাল। গান মেটাল মানে, গান মানে কি? বন্দুক। তাহলে বন্দুক যে যে পদার্থ দিয়ে তৈরি করা হয় তার নাম কি? গান মেটাল। এটা মেশানো হয় কি কপার, টিন, জিঙ্ক আর পিবি মানে সীসা, এই সবগুলো মিশিয়ে কি তৈরি করা হয়? গান মেটাল। আচ্ছা এরপর চলে যাচ্ছে ডুরালুমিন। আচ্ছা ডুরালুমিন, এই কথাটা হচ্ছে ডুরালুমিন, লুমিন মানে অ্যালুমিনিয়ামের একটা ভাব পাওয়া যাচ্ছে, তার মানে এর মধ্যে অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম একসঙ্গে মিশে যাচ্ছে, এটা তো আমার জানা ছিল না। আচ্ছা ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, তাহলে দেখো অ্যালুমিনিয়ামের তৈরি বস্তু দেখতে পেলাম। তারপর ডুরালুমিন, ডুরালুমিন এর ব্যাপারটা কি দেখো লেখা আছে, বিমানের কাঠামো, মোটর গাড়ির বিভিন্ন অংশ, বিবিধ যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহৃত হয়। ম্যাগনেলিয়াম, এটা ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, একদম লাস্ট এটা ম্যাগনেলিয়াম। আমি আচ্ছা আমি কতগুলো স্টার মেরে রাখছি দেখো, এই দেখো সর্বপ্রথম দেখো এই এফি লোহা দিয়ে যতগুলো আছে সবগুলো, কপার দিয়ে যেগুলো আছে সবগুলো, এদিকে গান মেটাল, আর এদিকে ডুরালুমিন আর ম্যাগনেলিয়াম, মানে যে নামগুলো নতুন নতুন শুনছো এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসবে। হ্যাঁ ডুরালুমিন বলছি তো, পড়তে পারো তো, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, এর উপরে গান মেটাল, পেয়েছো? এরপরে হচ্ছে ব্রোঞ্জ আর বেল মেটাল, পেয়েছো? উপরে হ্যাঁ বেল মেটাল, তারপরে দেখো ইনভার্ট, পেয়েছো? এই কটা কিন্তু একদম পার্সেন্টেজ সহকারে মনে রাখবো। ব্রোঞ্জ হচ্ছে পৃথিবীর প্রথম সংকর ধাতু। ওই মানুষ যখন হনুমানের মতো ছিল অনেক দিন আগে, ওই উল্কাপিণ্ড যেখানে পড়েছিল দৌড়ে দৌড়ে গেছিল, যে ঠান্ডা হওয়ার পরে তুলে এনেছিল, তুলে এনে দেখো গলা গলা বস্তু, দিয়ে ওখান থেকে একটু ভাঙাচুরার চেষ্টা করেছিল, তো ভাঙিনি পাথর দিয়ে, বলে ওই সাহস আরো শক্ত। ওটাকে প্রথমে হলে তেলে মানুষ তখন আগুনের আবিষ্কার করেছিল, ওটাকে আগুনের মধ্যে ফেলে গরম করে 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 ওর মধ্যে দেখলো যে ধাতু বেরিয়ে এলো, লোহা বেরিয়ে এলো, এলো তার লোহা দিয়ে ওরা কিছু বানানোর চেষ্টা করলো তখন, বুঝতে পারলাম। তো এরপর আবার একটা উল্কাপিণ্ড বলে আবার দৌড়ালো লোহা আনতে হবে, আবার ঘাড়ে করে তুলে আনলো, দেখো লোহা বেরোলো, এই টিন বেরোলো, পরে বেরোতে দুটো মিশিয়ে দিই,
দেখলো যে এই তো নতুন পেয়ে গেছি, তার নাম কি? ব্রোঞ্জ। বুঝতে পেরেছো? পৃথিবীর প্রথম সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। আচ্ছা, আমার ধারণা অনুযায়ী হয়তো অন্য কিছু হতে পারে, আমার মনে হয়, মানে সিন্ধু সভ্যতা হিসেবে বলছি যে হ্যাঁ ওখানে ব্রোঞ্জের জিনিসপত্র পাওয়া গেছে হিসেবে বলছি। হ্যাঁ, উল্কাপিন্ড আগে আগেকার দিনে উল্কাপিন্ড বেশি করতো আজকের থেকে। আজকে হচ্ছে হচ্ছে অ্যামালগাম, এই 130 পাতায় লেখা যেত কি অ্যামালগাম। ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে অ্যামালগাম বা পারদ সংকর বলা হয়। মানে এই যে দেখো, এই জিনিসটা না আগেকার দিনে খুব ভাওতা হতো আগেকার দিনে। এই জিনিসটা নিয়ে এই আমাদের পাড়ায় পাড়ায় লোকজন চলে আসতো, দিয়ে বলতো যে তোমার মধ্যে ভূত আছে কিনা আমি দেখবো। আগেকার দিনে পাড়ায় পাড়ায় এটা খুব হতো। দিয়ে ও একটা প্লাস্টিকের কৌটো আনতো আর জল আনতো, বুঝতে পারলেন? দিয়ে এই প্লাস্টিকের কৌটোর মধ্যে একটুখানি এক কুচি মানে এক ফোঁটা পারদ রাখতো, হয়েছে। তো পারদ রেখে ও মন্ত্র মন্ত্র বলতো, তো তুমি হাত দাও, তুমি এর মধ্যে এই জল ফেলো, এই করো তা করো। দিয়ে এর মধ্যে ফেলে দেওয়া হতো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের কোথা থেকে সিট কেড়ে এনে ফেলে দিত, সাধারণ গ্রামের মানুষ বুঝতে পারতো না। এর বৈশিষ্ট্য এর মধ্যে, আচ্ছা এআই হয়ে যাচ্ছে না, এ এলাম। আচ্ছা, এর মধ্যে যে পারদের মধ্যে যে অ্যালুমিনিয়াম বা সোনা ডুবো যা কিছু পড়ে পড়ুক, পড়লে এই বিক্রিয়া শুরু করবে খুব আস্তে আস্তে আস্তে, বুঝলো? এবার যে যে হাত দেখাতে আসতো, ভূত দেখাতে আসতো, বলতো যে হয়ে গেছে, ওই কোনো 1 ঘন্টা ধরে এরকম শুয়ে থাকো, এ করো তা করো। আমি বুঝতো না। হতো কি, এর সাইডে 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 কি হতো, মানে ছাইরা মাঝে ছাই, ছাই চেনো তো? একদম মিহি ছাই আর কি, কাগজ পোড়ার যেটা হয়, সে ছাইয়ের মতো একটা অংশ সাইড থেকে আস্তে উঠে আসতো। কেন উঠে আসতো? ওটা বিক্রিয়া করে পদার্থটা তৈরি করে, বুঝতে পেরেছো? এইবার যে এবার কি এবার হচ্ছে কি, এবার ওই গাছটা নিল, বলে তুমি কিছুই দিওনি, শুধু অ্যালুমিনিয়াম দিচ্ছ। দিয়ে উল্টাতো, পারদ তো চিপকু পদার্থ উপরে আটকে থাকতো, আর ওই যে পদার্থের ছায়ের মধ্যে যেটা তৈরি হলো, যে বলে অ্যামালগাম, সেটা খুলে পড়ে যেত, বলে এই ছাই পড়েছে মানে এর মধ্যে ভূত আছে, পিটাও ঝাঁটা পিটা। মানে গ্লাসের মধ্যে যে অ্যালুমিনিয়ামটা দিল না আগে, ওর মধ্যে তো পারদ ছিল, তাহলে বিক্রিয়া করে অ্যামালগাম তৈরি করবে পদার্থ, যেই উল্টে দিত ওটা খুলে পড়ে যেত, তাহলে ছায়ের মতো পড়তো, তাহলে কি বলতো? হ্যাঁ ভূত আছে, দিয়ে ঝাঁটা পিটা হতো। আর গ্রামে আমার বুঝতো না, গ্রামে তো ওই ওই বলতে গ্রামে ওই কোনার মাঠে শুয়ে রাখো ওকে, বা ওখানে ঘর বাড়ি করে তো ওখানে থাক, আমাদের মধ্যে রাখা যাবে না। এইগুলো আগেকার দিনে খুব হতো, বুঝতে পারলাম? এই হচ্ছে অ্যামালগাম। তাহলে অ্যামালগাম কি বললাম? ধরো সংকর ধাতু বানাচ্ছি এবং তার মধ্যে যদি কোনো একটা পদার্থ পারদ হয়, তাহলে আমি সেটা কি বুঝবো, কি বলবো সেটাকে? অ্যামালগাম। কি বলবো সেটাকে? অ্যামালগাম। আচ্ছা, এখানে ব্যবহার আছে, অ্যামালগামের প্রচুর ব্যবহার আছে। সর্বপ্রথম দেখো, দাঁতের চিকিৎসা এজি পার এইচজি, পেয়েছো? আচ্ছা, 2 নম্বর, আয়না তৈরিতে এসএন পার এইচজি, তড়িৎদ্বার রূপে জেডএন পার এইচজি, মানে জিঙ্কের সঙ্গে পারদ আর কি। আচ্ছা, অ্যামালগামটা স্টার দিয়ে রাখো, জীবনে প্রথমবার বলছো স্টার দিয়ে রাখো, এই অ্যামালগাম স্টার দিয়ে রাখো তাড়াতাড়ি। এরপরে আচ্ছা, আকরিকের খনিজ আছে, খনিজ কাকে বলে? শ্রেয়া বলো, ক্লাস 6 বলবে খনিজ কাকে বলে? না ওটাই ঠিকই বলেছে, দেখি ও পারে কিনা। ঠিকই বলেছে, মানে মাটি থেকে যা কিছু পাই আমরা সবকিছুই খনিজ, বইতে একটু ভালোবাসা দিয়ে পড়ে নেওয়া। এবার চলেছে আকরিক, তাহলে আকরিক কাকে বলবো? আকরিক কাকে বলবো বলো? এই শোনো, মনে করো অ্যালুমিনিয়াম প্রকৃতিতে বিক্রিয়া করে কি করে না? অ্যালুমিনিয়াম প্রকৃতিতে বিক্রি করে কি করে না? করে। তাহলে অ্যালুমিনিয়ামের যে যৌগগুলো হবে প্রকৃতিতে নিশ্চয়ই যৌগ আকারে পাবো। তার মনে হয় অ্যালুমিনিয়ামের 10 ধরনের যৌগ প্রকৃতিতে পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের 10 ধরনের যৌগ বইতে পাওয়া যায়, খুব ভালো, প্রচুর পরিমাণে। কিন্তু আমি রিসার্চ করার জন্য হয়তো সবকটা থেকে অ্যালুমিনিয়াম কি করে বার করতে হয় তার ফর্মুলা বানালাম, কিন্তু যে অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট বানাবে সে কি রিসার্চার না বিজনেসম্যান, ব্যবসাদার? বলো। যে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়াম আকরিক থেকে অ্যালুমিনিয়াম বার করে জিনিসপত্র বানাবে, সে রিসার্চার মানে সায়েন্টিস্ট হবে নাকি ব্যবসাদার হবে? ব্যবসাদার হবে। তাহলে ব্যবসাদারের মূল উদ্দেশ্য কি হবে? যে আমি কত কম খরচে আকরিক থেকে ওইটাকে বার করতে পারছি। ওটা এএল, এআই দেখে দেখে সব এআই হয়ে যাচ্ছে নাকি? এএল। তাহলে এখন ওই লোক কি চাইবে?
এ এল ওটা কম খরচ করে বেশি লাভ করতে, তার মানে কি ও চাইবে যে 10টা খনিজের মধ্যে যে খনিজগুলো থেকে কম পদ্ধতিতে বা খুব সহজ পদ্ধতিতে কম খরচে আমরা ওই ধাতুটাকে নিষ্কাশন করতে পারছি, সেটাকে আমরা কি বলবো? আকরিক। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে বক্সাইট Al2O3.2H2O, আর এটা হচ্ছে চায়না ক্লে, এটার নাম কি? চায়না ক্লে। সেম জিনিস Al2O3 সেম, কিন্তু এর সঙ্গে একটুখানি বালি মিশে থাকে SiO2, ঠিক আছে? আর এটা কি থাকে? জল তো থাকবে, বুঝা গেল? আচ্ছা, এরপরে এই চ্যাপ্টারটা মোটামুটি আচ্ছা কম, আচ্ছা আচ্ছা একটু কম। আচ্ছা তোমাদের হচ্ছে ধাতু নিষ্কাশনের নীতি রাখবো তো, কারণ ধাতু নিষ্কাশন থার্মিট পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, পরে বলবো। ধাতু নিষ্কাশনের আগে 132 পাতা বন্ধ দেবো, ঠিক আছে? আচ্ছা কোনটুকুনি না না শোনো, 131 পাতায় বার করো। এখানে দেখো নিচে একটা মাঝে একটা ছক আছে, দেখো মুখস্থ করে নেবা। আয়রনের ওই তো ছবির নিচে, হ্যাঁ। আর তুমি বই আনোনি? দুটো করে বই আনবা। কবে কোনটা আছে? এখন কিন্তু রেগুলার মোটামুটি এটা চলবে। জীবন বিজ্ঞান তো হয়ে গেল, এখন ভৌত বিজ্ঞান চলবে। তবে জীবন বিজ্ঞান বই আনবা, কোন দিন কি কাজে লাগে বলা যায় না। এবার শোনো, আয়রনের হচ্ছে সংকেত গুলো পড়ে নেবা। আয়রনের খনিজের নাম 132 পাতা শেষ পর্যন্ত, পরে দেবো। আচ্ছা এরপরে এটা রেগুলার একটু মুখস্থ করে নেবে, হ্যাঁ এখানে মুখস্থ করে যাবে। ধাতু বিদ্যার মধ্যে জারণ বিজারণের সম্পর্কে আছে, দেখো বলো তো অঙ্কিত, অঙ্কিত পারবে? চেষ্টা করো। অঙ্কিত, জারণ কাকে বলে? জারণ হ্যাঁ বাহ, দেখে দেখেই হোক, দেখে দেখেই হোক জারণ হলো। আচ্ছা এই এই যে এই চুপ বকবো না। আচ্ছা জারণ আর বিজারণ, আচ্ছা কতগুলো? 3টে করে পদার্থের নাম আছে। একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে হাইড্রোজেন, আচ্ছা অক্সিজেন আর ক্লোরিন, আর হাইড্রোজেন আর হচ্ছে ইলেকট্রন, হচ্ছে এদের বিষয়টা আলাদা। মানে এই দুটোর পদার্থের বিষয় এক, জারণ বিজারণের ক্ষেত্রে আবার এই দুটো বিষয় আলাদা এক। মানে ধরো কোনো একটা পদার্থ আছে, তার সঙ্গে অক্সিজেন অথবা ক্লোরিন জুড়ে গেল, তাহলে সেটাকে আমরা কি বলবো? যুক্ত হলে বলবো কি? জারণ। এগুলো যুক্ত হলে কি বলবো? জারণ। অন্যদিকে যদি হাইড্রোজেন আর ইলেকট্রন থাকে, এরা যদি বেরিয়ে যায়, এরা যদি বেরিয়ে যায় তাহলে সেটাকে কি বলবো? জারণ। বলতে পারলাম? তাহলে না 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 না, যুক্ত হলেও জারণ, বেরিয়ে গেলেও জারণ না। এই দুটো পদার্থ যদি যুক্ত হয় তাহলে জারণ, এই দুটো পদার্থ যদি বেরিয়ে যায় তাহলে জারণ, বুঝা গেল? আচ্ছা তাহলে বলো Al2O3, ভালো করে শুনবা, Al2O3 এটা তার মানে বক্সাইট, ক্লিয়ার? এ ডট 2H2O। এবার 2H2O তো যেই গরম করবে, হিট দেবো, জল উড়ে চলে যাবে, তাহলে এটা কেটে দিলাম। থাকলো কি? Al2O3। এবার ভালো করে বুঝো, Al2O3 এর সঙ্গে কে জুড়ে আছে? O3। তাহলে এর থেকে আমি কাকে বার করতে চাই? Al2O3 থেকে আমি কাকে কাকে নিষ্কাশন করব? অ্যালুমিনিয়াম। এটা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে হবে, অক্সিজেনকে এখানে তাড়াতে হবে না? তাহলে অক্সিজেন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ভালো করে বুঝবা, ভালো করে। তাহলে অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে এটা কি হবে? বিজারণ হবে না জারণ হবে? বিজারণ হবে, কারণ অক্সিজেন যুক্ত হলে জারণ, তাহলে অক্সিজেন বেরিয়ে গেলে বিজারণ। তাই বলতো বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম বার করার যে পদ্ধতি হবে, সেটা জারণ হবে না বিজারণ হবে? বিজারণ হবে, কারণ অক্সিজেন এর সঙ্গে জুড়ে আছে, ও তো বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? বিজারণ। বোঝা গেছে? আচ্ছা এটাই হচ্ছে খনিজ পদার্থের আকরিক থেকে যখন ধাতু নিষ্কাশন করব তার হচ্ছে জারণ বিজারণের ইলেকট্রনীয় তত্ত্ব। আচ্ছা এবার ইলেকট্রনে চলে আসি। এই তুই বোকানো যাবো না, তা কি হয়েছে? আচ্ছা শুনবো। আচ্ছা বলো, বলো তো এই যে ঠিক আছে, কীর্তন বাহু ড্যান্স সব হবে, তুই বলো ইলেকট্রনের চার্জ কি? তুই বলো। মানে ইলেকট্রনের চার্জ ধনাত্মক হয় না ঋণাত্মক হয়? আচ্ছা প্লাস হয় না মাইনাস হয়? প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস মানে ঋণাত্মক। ঋণাত্মক মাইনাস মানে কি? কম না বেশি? কম। তার ঋণাত্মক মানে কি? ঋণী, কম। বুঝতে পেরেছো? আচ্ছা এবার শোনো, তাহলে মনে করে একটা আস্তে আস্তে মনে করে একটা পদার্থ আছে সোডিয়াম, একটা পদার্থের নাম সোডিয়াম।
তাহলে সোডিয়াম থেকে মনে করে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেল, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ধরো বেরিয়ে গেল, বলো তাহলে সোডিয়ামের চার্জ কি হবে, প্লাস হবে না মাইনাস হবে? ভালো করে শুনবা, সোডিয়াম এনে তার থেকে ইলেকট্রন বেরিয়ে চলে গেল, তাহলে এর চার্জ পজিটিভ না নেগেটিভ? প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ হচ্ছে আমি বলছি, এটা যদি সোডিয়ামের পরমাণুর গঠন দেখি, সোডিয়ামের পরমাণুর বাইরের যে কক্ষগুলো ছিল তার বাইরে মনে করে 14খানা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, আর এর নিচে হ্যাঁ বাইরে, আর কেন্দ্রকে 14খানা পজিটিভ প্রোটন আছে, আছে তো? তাহলে পজিটিভের প্রোটনের পজিটিভ চার্জ আছে, নেগেটিভ ইলেকট্রনের নেগেটিভ চার্জ আছে, তাহলে একখানা যদি ইলেকট্রন কমে চলে যায় তাহলে কটা ইলেকট্রন থাকলো? 13টা। কিন্তু মাঝখানে প্রোটনের সংখ্যা কি পার্থক্য হয়েছে? হয়নি। তাহলে ব্যাপারটা যখন 14 ছিল, তাহলে বাইরের -14 ভেতরের +14 পরস্পরের চার্জকে কি করছিল? প্রশমিত, 0। -14 +14 অল টোটালে 0, ঠিক? কিন্তু যে এখানে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, কটা ইলেকট্রন, এই কটা তাহলে ইলেকট্রন থাকলো? 13টা। তাহলে 14 থেকে 13 বাদ দিলে কত হয়? +1। 14 থেকে 13 বাদ দিলে কত হলো? +1। তাহলে আধানটা কি হয়ে গেল? পজিটিভ, তাই তো? তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এর আধান কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। বুঝা গেল? এবার উল্টো প্রসেসে আসি, তাহলে এদিকে স্বরূপ কেমন বলতে পারো? স্বরূপ বলো, এইখানে জারণ হলো না বিজারণ হলো? এখানে ভালো ভদ্র সোডিয়াম ছিল, এখানে কি এক ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ না বিজারণ? বলে ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ। এবার মনে করো আমার কাছে Na+ আছে, মানে সোডিয়াম একটা পজিটিভ আয়ন আছে, তার সঙ্গে আমি একটা ইলেকট্রন যুক্ত করে দেবো, বলে লে ভাই ইলেকট্রন নে। তাহলে ইলেকট্রন যে নিয়ে নেবে, তাহলে একটা পজিটিভ চার্জ আর ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ, দুটো চার্জ কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। তাহলে হবে কি? ধাতব সোডিয়াম পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন যুক্ত হলো, তাহলে জারণ না বিজারণ? বিজারণ। ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ, যুক্ত হলে বিজারণ, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, জাস্ট একটু পড়ে নেবা, বেশি কিছু নেই। পেজ নাম্বার 132-এর উপরে, 132-এর উপরে দেখো, দেখো একটা সমীকরণ দিয়েছে। হ্যাঁ দাদা, পরে তোমার মন জীবনে ছিল না, চুপ করে থাকো, তাহলে কম পড়ে দেবো। দেখো লেখা আছে এই কথা না, এই Fe3+ প্লাস Al থেকে তৈরি হলে Fe+Al 3+। এই শোনো ভালো করে, এই যে তাহলে ধরো কি ছিল? Fe3+, Fe3+ ছিল, হচ্ছে এখান থেকে তৈরি হলো Fe, আর এখানে Al ছিল, Al3+ হয়ে গেল। এর অর্থ কি? কোথায় জারণ হলো, কোথায় বিজারণ হলো? কি বললে? বুঝতে পারবো না, শোনো ভালো করে। হ্যাঁ, জারণ হলো, ঠিক। ব্যাপারটা হচ্ছে Fe3+ এর মানে কি ভালো করে বুঝবে। Fe3+ হচ্ছে মানে 3+ আছে মানে কি, এর মধ্যে 3টে ইলেকট্রন কম আছে, 3টে ইলেকট্রন নেই, 3টে ইলেকট্রন নেই। প্রোটনের সংখ্যা কম বেশি কিন্তু হয় না, মাথার উপরে প্লাস আছে মানে কি ততগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে Fe3+ থেকে Fe হয়ে গেল। এর মানে কি? না 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 না, Fe3+ ছিল, 3+ মানে কি ইলেকট্রন সংখ্যা কম, প্লাস মানে ইলেকট্রন সংখ্যা কম। Fe3+ থেকে Fe হলো মানে যে 3+ ছিল তার জন্য -3টে ইলেকট্রন গ্রহণ করেছে, বুঝতে পেরেছো? তাহলে Fe কি করলো? পরিবেশ থেকে 3টে ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ইলেকট্রনের চার্জ মাইনাস, মাথার উপরে চার্জ প্লাস, তাহলে মাইনাস প্লাসে কেটে গিয়ে 0, শুধু Fe হয়ে গেল। বুঝা গেল? তাহলে এ কি করেছে? ইলেকট্রন গ্রহণ। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রকৃতির ইলেকট্রন এলো কোথায়? এই যে অ্যালুমিনিয়ামের দিকে দেখো, অ্যালুমিনিয়াম একা পড়েছিল, সুন্দর ভদ্রলোক, কিন্তু ওর ভালো লাগলো না, ও বললো দেখো অ্যালুমিনিয়াম তৈরি Al3+, তাহলে অ্যালুমিনিয়াম কি করলো? তার ইলেকট্রন 3টে বাইরে বার করে দিল, দিয়ে কি হলো? পজিটিভ। তাহলে এই যে এ কি করলো? 3টে যে ইলেকট্রন বাইরে বার করে দিল, এই 3টে ইলেকট্রন কে গ্রহণ করেছে? লোহা। বুঝে গেল? তাহলে এখন লোহা যেহেতু ইলেকট্রন গ্রহণ করে ধাতব লোহা তৈরি হলো, তাই এটাই কি বলবো আমরা? বিজারণ, ঠিক। আর দেখো অ্যালুমিনিয়াম ধাতব ছিল,
ও 3টে ইলেকট্রন বার করে দিল, দিয়ে তৈরি হলো অ্যালুমিনিয়াম আয়ন, তাই ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে কি বলবো? জারণ। ওরা ওরা নোট করবা, লিখে নাও। ক্লোরিন বা অক্সিজেন, যেটা লিখছি সেটা ক্লোরিন বা অক্সিজেন, নিচে অ্যারো দিয়ে কি লিখবা? যুক্ত হলে, যুক্ত হলে জারণ। হ্যাঁ, বইয়ের মাথাতেই লিখবা, ভালো। 32 নম্বর প্রশ্ন, হ্যাঁ লিখে নাও, বইয়ের উপরে পারলে লিখে নাও, তোমরা পারলে খাতায় লিখে নাও, বাড়িতে চিপকে নিও। আচ্ছা, যুক্ত হলে জারণ, আর হচ্ছে বেরিয়ে গেলে বিজারণ। সুদীপ, একটা টাওয়ারের ইঞ্জিনে ক লিটার তেল ভরতে হয়? ইঞ্জিন যেটা থাকে না, হ্যাঁ, ও তো ওগুলো লিটার এসে মাপ থাকে আলাদা। তাও ওখানটায় 50 লিটার 60 লিটার তেল যায়, তাও পুরো ভরতে হয়। তাও কখনো তো জানো তো ঘন্টা 1.5 ঘন্টা। বাবা, আচ্ছা তাহলে ক্লোরিন আর অক্সিজেন বুঝতে পারলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 1, এখানে 2 দিয়ে লিখে নাও। আচ্ছা, এরপরে এরপরে হাইড্রোজেন, এই কথা না, এই বকতে শুরু করলে থামে না। আর ইলেকট্রন ই মাইনাস, হ্যাঁ, 1 নাম্বার বেরিয়ে গেলে, বেরিয়ে গেলে জারণ। আরে আওয়াজ করে না। যুক্ত হলে বিজারণ। হ্যাঁ লিখে না, শর্ট কোশ্চেন দিয়ে দেবে। সিএল বা ও, সিএল মানে ক্লোরিন, ও মানে অক্সিজেন, মানে ওই দুটো না, ওই দুটোর মধ্যে যে কোনো একটা জারণ, আর যদি বেরিয়ে যায় বিজারণ। আর এখানে কোন বস্তুর মধ্যে উল্টো, ওটার সঙ্গে এটা উল্টো, ঠিক আছে, ওটা বেরিয়ে গেলে জারণ। আচ্ছা, বইতে দেখো অক্সিজেনের প্রেক্ষিতে নিচে দেওয়া আছে, এইটুকুনি তো পড়া, আর ভালো লাগাতে হবে না। মাথা কাজ, তোমার কাজ করে কোনোদিন? আচ্ছা, বিকেলে আসবা, কটার সময় আসবা? ও এই বিকেলে কেন, যে বিকেলে কেন আসবা? পড়া শেষেই তো দিয়ে দেবো। ভদ্রভাবে কথা বলবো, এ কি কথা? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে সেটা, তখন তো কোন চ্যাপ্টার শুরু করছিলাম? থার্ড পরীক্ষা। তুমি ক্লাসে কথা শুনছো না, বোঝা যাচ্ছ। আচ্ছা নাও, 132 পাতা লিখে রাখো, বইতে লিখে রাখো 132 পাতা। এর ধাতু নিষ্কাশনের আগে পর্যন্ত, এবার হচ্ছে অঙ্ক হবে। 132 শেষ পর্যন্ত, শেষ মানে এই যে ধাতু নিষ্কাশন, ধাতু নিষ্কাশন আগে বলছো। আর ফার্স্টে হচ্ছে ধাতুবিদ্যা 129 পাতা, 132 এই যে, দাও দাও দাও। ভালো কথা খাবা, যাবো অনুষ্ঠান আছে, প্রথম দিন কীর্তন, তারপর দিন বাউল, তারপর দিন ব্যান্ড, তারপর দিন তাহলে তাহলে লাস্টের দিন যাবো। লাস্টের দিন যাবো, কিছু খাবার দাবার খেলে তাড়াতাড়ি খেয়ে আসবে। ও বিহারেই থাকে কেন?
অঙ্কের পেজ নাম্বারটা বলো। এই সুদীপ, এই যে সুদীপ, আলোচনা বাড়ি গিয়ে করবো, অঙ্ক বার করবো। তুমি নতুন অঙ্ক করো, পরেরটাই চলে যাও, অথবা একটা কাজ করো, রিভিশন করো, প্রথম দিকের অধ্যায়ে চলে যাও। আচ্ছা আমি বলে দিচ্ছি অধ্যায়। 31 সরল সুদ কষা। আচ্ছা তাহলে সরোজ বলো কটা অঙ্ক করেছো, কটা অঙ্ক করলে? কটা অঙ্ক করেছো? আচ্ছা সূত্র মুখস্থ করেছো তো, বাহ। তাহলে বলো তো কোসাইন মানে কি? তাহলে বলো কোসেক মানে কি? পড়ে লিখেছো? লেখুন, ওটাই তো ফল্ট, পড়লেই লিখতে হবে, যা পড়বো তাই লিখবো। আচ্ছা এবার রিভিশন করি, কার জন্য রিভিশন করবো? সবই তো চলে গেছে, আমি বসে থাকি। এদের অঙ্ক শিখানো না হনুমানের বেলায় ঘন্টা বাজে, আমি বুঝতে পারি না। হনুমানের না, ঘন্টা বাজা অন্য বলেছিল, ভুলে গেছি, এক পিছও নেই। তো সুবিধা কখনটা পড়াই? আড়াই ঘন্টা তোর অঙ্ক টানা, প্রচুর অঙ্ক করতে ভালো। ও রেগুলার তো একটা হয় না, ভালো। এরা যে স্কুলে যায়, সরোজ স্কুলে যায় এরা কোনদিন আজ পর্যন্ত দেখেছো স্কুলে যেতে? সুদীপ যায়, আচ্ছা ও যায় আমি জানি, আর বাকি দুটো মাঝে মাঝে যায়। আর এই দুটো তোমাদের সেকশনে? তুমিই যাও না কেন, কম যাও কেন? তাহলে আর কি, শ্রেয়া বাড়ি গিয়ে একটা রুটিন বানাবা, যে প্রতি সপ্তাহে অন্তত এই চ্যাপ্টার শেষ করব, লিখে রাখবা। অঙ্ক এবং জীবন বিজ্ঞান দুটোই করবো। এবার এটা তোমাকে নিজে করতে হবে, এইটুকু নিজে করতে হবে। আগে একটা প্ল্যান করবা, 1-1.5 ঘন্টা লাগবে, তাও লাগবে না হয়তো। ছক কাটবা, তারিখ লিখবা, সিলেবাস লিখবা, মানে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস লিখবা, দিয়ে করবা যে হ্যাঁ এই সপ্তাহে আমি এই দিনে এইটা করবো। এরকম করে দেখবা যে মোটামুটি 3-4 মানে এই বছরের শেষ হতে হতে দেখবে যে পুরোটা রিভিশন হয়ে যাচ্ছে একবার করে। একবার করে যথেষ্ট, হালকা হালকা মনে রাখলেই হবে। পরীক্ষার আগে মাথায় প্রেশার থাকবে, সব করতে পারবে। বললাম না বাইরে গিয়ে খেয়ে আসতে, হাতে বিস্কুট ধরে বলছে হয়ে গেছে খবর। বুদ্ধি না অন্য কিছু, এদের নিজে করতে পারলেই বুঝতে প্র্যাকটিস। চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন করা আছে, কোথায় আছে? ও প্রশ্ন বিচিত্রা, ও হ্যাঁ সেখানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করলে, কিন্তু ওই কোশ্চেন উত্তর কোথায়, উত্তর করতে হবে, তাই না? ওগুলো করার থেকে টেক্সট বইটা ভালো করে পড়ো, ওই
ওই আসবে, যেটা আসবে সেটা করো, অথবা বিগত বছরের প্রশ্নাবলীগুলো করো, যেগুলো যেগুলো হচ্ছে তোমার অধ্যায়ের মধ্যে পড়ছে, তা তো হবে। ওই এক্সট্রা কোশ্চেন করতে হবে, আসবে না পরীক্ষায় শুধু শুধু পুরো মাথা নষ্ট। হ্যাঁ আসবে, আপাতত করো না। হ্যাঁ বিগত বছরের প্রশ্ন করবো, বিগত 10 বছরের প্রশ্ন। হ্যাঁ প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ করবে, আগে দাগাবা যে এই চ্যাপ্টার থেকে এটা এটা এসছে, দিয়ে ওগুলোই করো। ও হাতে বিস্কুট ধরে বলছে খাওয়া হয়ে গেছে, তোকে আমি কি বলবো, তুমি বুঝাও। আচ্ছা সুদীপ, হ্যাঁ বলো। দুইয়ের অঙ্কটা দেখে দেবো, আমি করে দেবো ভাবলাম, দাও দেখি তোমারটা আগে দেখে দিই, করে আনছি যখন দেখে দিই। বাহ সুন্দর ছবি এঁকেছো তো, কি জানি। তাই ও আচ্ছা, সবার মুখে সব কথা মানে না তো, ওই জন্য আর কি। হ্যাঁ এরকম কি হয়েছে বলে না, হ্যাঁ হয়েছে। উত্তরে কি এরকমই মান দিয়েছে না দশমিকে দিয়েছে? মেলো, এবার সব মেলাবো, আর দেখবো না। চার্জার মানে চার্জার, চার্জার ফোনের চার্জার এখানে কবে চলতো? ও আচ্ছা আচ্ছা, এখন সব ওই করে। হ্যাঁ এই তো এইটাই হবে, ধরো ধরো ও লিখে লিখে করেছে। আচ্ছা স্বরূপ বলবা, কোশ্চেন একটা তো করে আননি তাই না? হ্যাঁ কেন গো? হ্যাঁ আমি দেখছি তোমার বিষয়টা, করিনি এখনো, করবো। আচ্ছা পরের দিন থেকে করে আনো তাহলে, ঠিক আছে। আমি একদিন করে যাবো, এত কিছু কেন বলছো? আমাদের দেশ ঘুরে খেলা মারবে। আচ্ছা তোমার এই তোমার উত্তর ঠিক আছে? আমি ছবি ভুলে গেছি, তাহলে কি করে হবে? হ্যাঁ তোমার তোমার ঠিকই আছে, আমি ভুল করি। হ্যাঁ তুমি বলতে থাকো, আমি শুনছি। এগুলো কাটাকুটি যাবে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে দেখো এগুলো ওই উত্তরগুলো ভগ্নাংশই আছে, আচ্ছা না, আর সবগুলো দশমিকে পরিণত করা যায় না। আচ্ছা শোনো, কোশ্চেন এই 2 নাম্বার কোশ্চেন করে আনি, অঙ্কিত করে আনি, আর সুকান্ত আর তুমি করে আনি। আর শোনো ভালো করে, সবার প্রথমে যে সূত্রগুলো কাজে লাগবে, বেসিক সূত্র কি ছিল? 3টে। কি ছিল? সাইন থিটা, কস থিটা, আর ট্যান থিটা। সাইন মানে ছিল লম্ব বাই অতিভুজ, কস মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে ছিল লম্ব বাই ভূমি, তাই তো? হলো, এবার কোশ্চেনে আসো।
তাহলে বলেছে কি সময় একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে এবিসি, যার অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এবিসি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এখানে বি থাকছে, তাহলে এদিকে এ এদিকে সি। কোশ্চেন এসির মান বলে, এসির মান বলে দেয়নি, তাকে এবির মান 24 বলে দিয়েছে, লিখে দিয়েছি, আর বিসির মান 7 বলে দিয়েছে, লিখে দিয়েছি, ঠিক না? এবার এখন তাহলে সবার প্রথম যেটা বার করতে হবে সেটা হচ্ছে অতিভুজ এসির মাপ কত, তাই তো? অঙ্কিতে যদি সূত্র মুখস্থ থাকে তাহলে একটু বলার চেষ্টা করো দেখি। অতিভুজ সমান সমান সূত্র কি? হ্যাঁ, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তার উপরে রুট চাপ। অনেকটা মিস করে গেছে। তাহলে তাহলে এসি সমান সমান অতিভুজ, তাই তো? আমি লিখে করছি সমান সমান রুট ওভার, হ্যাঁ বলো না, স্কোয়ার আমরা দেবো না। আচ্ছা, এসি সমান সমান অতিভুজ, উত্তর একই আসবে। এসি সমান সমান অতিভুজ, সূত্র কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা, ভূমি কত আছে? 7, 7 স্কোয়ার, আর লম্ব কত আছে? 24, তার স্কোয়ার। আচ্ছা, 7 স্কোয়ার মানে 49, তাই তো? 49, আর 24 স্কোয়ারটা আমাদের করে দেখতে হবে। 4 4 16, 6 হাতে হলো 1, 4 9, 0 8 4, কত হলো? 600, 625 তো 49 যোগ করার পরে হবে, তাহলে 6 8 আনা 600 হাতে হলো 1 5, 576, 576। এখন 576 আর 49 যদি যোগ করি তাহলে হবে 625। হ্যাঁ, এটা যোগ করে দেখতে হবে। 6 এর সঙ্গে 9 যোগ করে কত? 15 আর 5 হাতে হলো 1, 6 এর নিচে 9, ঠিক আছে? এখন বলতো 625 কত স্কোয়ার করলে পাওয়া যায়, এটা মুখস্থ রাখতে বলেছেন বহুত দিন আগে। কি গো? হ্যাঁ বলো। তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিও কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার প্রত্যেকটি সংখ্যার বর্গ নির্ণয় করো। আচ্ছা, একটু হোক, আমি একটু পরে গ্রুপে দিয়ে দিচ্ছি, নিয়ে নেবো। আচ্ছা, 625 এত লাগবে না। 1 থেকে 20 পর্যন্ত 20 পর্যন্ত মুখস্থ রাখবো, তারপরে 25। আচ্ছা, বাচ্চাদের অবশ্য পড়ানো আছে, এবার 625 মানে কত বললাম? 25 স্কোয়ার। তাহলে এই যে 25 স্কোয়ার লিখলাম, স্কোয়ার আর রুট কি হয়ে যাবে? উঠে যাবে, তাহলে থাকবে কত? 25। তাহলে অতিভুজ এসির মাপ কত পেলাম? তাহলে অতএব এসি সমান সমান 25। হয়নি, মানে এটা অতিভুজ বার করলাম, হয়েছে। এবারে হচ্ছে, এবার কোশ্চেনে কি বলেছে দেখো, সরব কোশ্চেন পড়ো। হ্যাঁ, ঠিকই করো। আজ তাহলে গ্রুপে আমি 25 পর্যন্ত পাঠালাম, হ্যাঁ 50 পর্যন্ত পাঠাচ্ছি না, 50 পর্যন্ত কিন্তু লাগবে না। ঠিক আছে, লিখে রাখবো, পাঠাবো। সরোজে যেদিনকে প্রয়োজন হবে গ্রুপে জয়েন হয়ে যায়, তো ভুলে গেছি। তুমি ওকে বারবার ওইসব বলছো না, শুনে না না, তুমি বলো না, না ও রাগ করবে না, ভালো ছিল। ওই দেখো কত সব প্রবাদ মুখস্থ করে রেখেছে। আচ্ছা, এবার এবার হচ্ছে কোশ্চেনে বলে দেখো সাইন থিটা, কস থিটা, সেক থিটা সব কটার মান বার করতে বলেছে না? সব আছে। ও সেক বলেনি?
24-এ দুটো সংখ্যা আছে, ওই জন্য দিলাম। হ্যাঁ, তাহলে সাইন এ, কস এ, ট্যান এ, কসেক এ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এ, ভালো করে শুনবা। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা দিয়েছে সেটাকে ওরা কি বলেছে? এ। হয়েছে? বুঝা গেল? তাহলে এখন আমরা কি লিখবো? অতএব সাইন এ, সাইন এ। আচ্ছা, সাইন সমান সূত্র কি ছিল? লম্ব বাই অতিভুজ। কি বলো? 252 না, স্কয়ার। লম্ব বাই অতিভুজ। ভূমি মানে আবার জিজ্ঞেস করতে, ভূমি মানে নিচেরটা হয়, অতিভুজ মানে ওটা। ভূমিটা কে বুঝেছে? আচ্ছা, সাইন এর সমান কত? লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমাদের? 24, অতিভুজ কত? 25। তাহলে 24/25 হচ্ছে কি সাইন এ, ঠিক না ভুল? খাতা খাতা বলো, ভুল আছে? এবার ভুল কেন হলো? কারণ এটা উল্টো করে ধরতে হবে। বলো বলো, ভুল কেন হলো এটাও বলতে হবে। এটা তো বুঝতে হবে। হ্যাঁ, এখানে তো বলেছে যে এর মান বের করতে। হ্যাঁ, আসল কথা হচ্ছে এটা। এই যে ভালো করে এখানে এর সাপেক্ষে ধরতে বলেছে, বুঝতে পেরেছো? কার সাপেক্ষে? এর সাপেক্ষে। বুঝা গেল? আচ্ছা, তাহলে লম্ব কত? লম্ব হবে তাহলে 7। এই লম্ব তাহলে হবে, তাহলে লম্ব কত হচ্ছে? লম্ব 7 হবে। হচ্ছে 21 হবে। দাঁড়াও, হচ্ছে 21। 25। ওই লম্ব 7 হবে। এখানে 25, 24 আর 7 আছে। লম্ব 7 হবে বলতে? আমাদের 2 এর অঙ্ক। হ্যাঁ, লম্ব 7 হবে। তুমি একবার বলতে পারো না? না, কি করে অঙ্ক ঠিক করেছো তুমি? হ্যাঁ, তুই কি করে ঠিক করেছিস? উত্তর ভুলে যাবে। হ্যাঁ, দুয়েরটা ও মিলেছে বলছি। হ্যাঁ, তাহলে লম্বটা 7 কেন হলো সেটা বলো। ছবিটা উল্টো হচ্ছে, এর সাপেক্ষে হচ্ছে। এর সাপেক্ষে হচ্ছে মানে দাঁড়া, আমরা যে করে তাকে তো বলছি আমি তো বলি আমি বলছি এর সাপেক্ষে বলছে। আসলে হচ্ছে কি বলে এই দাঁড়ি না দেখো তো। আরে বলে বলি করতে হবে এখনো হচ্ছে। আচ্ছা, শ্রেয়া বলো দেখি। ধরো সাইন এর মান বার করতে বলেছে শ্রেয়া, তাহলে লম্ব আর অতিভুজ কত হবে বলো? কত হবে? কেন? ভূমি হলো এবি, এ কোণের সাপেক্ষে ভূমি এবি, আর লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। আর এখানে তো সাইন এর সাপেক্ষে লম্ব বাই অতিভুজ বলেছে, লম্ব 7 আর অতিভুজ তোমাদের বইতে একটা ছবি দেখায়, বুঝতে পারবো। এই শোনো শোনো, তোমরা বার করো হচ্ছে পেজ নাম্বার 292। বের করেছো? 292 দেখো, যেটা উপরের দিকে একটা মেয়ের ছবি দেওয়া আছে, তার উপরে দেখো একটা ত্রিভুজ আছে, পেয়েছো? দেখো ওখানে লেখা আছে থিটা, পেয়েছো? দেখো দেখো থিটা আছে না? দেখো যেখানে থিটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে তার বিপরীত বাহুর নাম কি? লম্ব। বিষয়টা হচ্ছে এ ওকে মারে না, আমি বলছি শোনো, যে কোণে আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে কোণের সাপেক্ষে আমি বিচার করছি, কি বললাম? যে কোণের সাপেক্ষে আমি বিচার করছি সেই কোণের, ভালো করে শুনবা, সেই কোণের বিপরীত বাহু, সেই কোণের বিপরীত বাহু হচ্ছে কি? লম্ব। কি বললাম? সেই কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব। লম্ব হয়ে গেল? বলো। হ্যাঁ, তাহলে বি এর বিপরীতে কে আছে? 25, তাহলে 25 লম্ব হতো। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের লম্ব কত হলো? 7। আপাতত লম্ব 7 হয়েছে। অতিভুজ দরকার, অতিভুজ কত? অতিভুজ 25। আচ্ছা, 282 আমি আসছি। আমি ও বলেন, তুমি ঠিকই বলছো, বলো।
আমি বলছি পেজ নাম্বার 292 বার করো। দেখো নিচের দিকে একটা ছবি দেওয়া আছে ত্রিভুজ, কি আছে দেওয়া? হ্যাঁ দেখো এর সাপেক্ষে লম্ব কোনটা হলো, ভূমি কোনটা হলো? অতিভুজ। বুঝতে পেরেছো? তাহলে অতিভুজ কি পরিবর্তন হচ্ছে? লম্ব আর ভূমিটাই পাল্টাবে। আচ্ছা আচ্ছা না পরেরটা, এই সাইনের মান কত আছে? 26 তো। এরপরে কত আছে দেখো। দেখো এই কোশ্চেন আমার ভালো লাগে না শুনতে। কোস কসে, আচ্ছা কসে, আচ্ছা কসে, হ্যাঁ ভূমি বাই অতিভুজ, আচ্ছা ভূমি বাই অতিভুজ, খুব ভালো। ভূমি কত? নট জানতা গাম চালানো, ভালো করে শুনবা। যে কোন সাপেক্ষে বিচার করছি, তাহলে এই কোন সাপেক্ষে নিচে বাহুটাকে মানে এর কোন বিপরীত বাহুকে এটা, তাহলে এটা হচ্ছে তখন হবে লম্ব। আর এটা যদি লম্ব হয় 90 ডিগ্রি না তৈরি হয়েছে, তাহলে এইটা হবে তখন কি হবে? ভূমি। আর অতিভুজ সোনার চাঁদ অতিভুজ থাকবে, অতিভুজ কোনো চাপ নেই, হয়েছে? আচ্ছা এবার তাহলে কত হলো? তাহলে ভূমি কত? 24, অতিভুজ কত? এবার যে ট্যান, আচ্ছা স্বরূপ বলবে, বলো স্বরূপ ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো বলো লম্বর 7/24। আচ্ছা ট্যান এবার আছে কত? কসেক। আচ্ছা এবার শোনো কসেক, কসেক কার উল্টো? কসেক হচ্ছে সাইনের উল্টো, সাইনের উল্টো কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে 25/7 খালি এখন ভুললাম। এটা আগে জনগণ টুকু বুঝবো। অতিভুজ এটা ভূমি তো, বার করতে হবে, দেওয়া না থাকলে বার করতে হবে। উত্তরে দেওয়া নেই, উত্তর দেয়নি, তাহলে না দিলে কিছু করার নেই, না দিলে কি করা যাবে, এখন দেয়নি। সবে শুরু হলো, তবে এরপরে ঘড়ির কাঁটা দিয়ে আসবে, মাইনাস হবে প্লাস হবে, মাইনাসে কিছু দেয়নি তোমাদের, যা তাহলে একটু সহজ। এখানে তো দেয়নি, ওর তাহলে অ্যাডভান্স মেথড আছে, ঠিক আছে। আমি বলছি আমি সৌভিক বলছি, বাড়ি নেই, ধরলে গেছে। তুমি কি প্ল্যান করছো এখন, বাড়ি যাবো না নাকি? অঙ্কিতের বাবা বললো আর কোনোদিন ফোন করবো না, আজকে এমন এত ভয়। আচ্ছা এরপরে চলে আসি, দুয়েরটা হয়নি এখনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনেরটা অঙ্ক টোকো অঙ্কিত। ও হয়ে গেছে, তো আরো মঙ্গল। আচ্ছা 3 কোশ্চেনটা দেখো, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি হয়, তাহলে বিসি সমান সমান 21 একক এবং এবি সমান সমান 29 একক
হয় তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, বলো। হ্যাঁ, মিটার সেন্টিমিটার যা কিছু হতে পারতো, ঠিক আছে, কিলোমিটার হতে পারতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে করো, এই স্বরূপ নাও করো। একদম স্বভাবত হচ্ছে ছবি আঁকো, বিয়ের সাবজেক্ট না, আগে ছবি আঁকতে হবে, ছবি ছাড়া অঙ্ক হবে না। বড় করে ছবি আঁকো যাতে ওখানে লিখতে পারো। আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এ দেখো 2 এর কোশ্চেন, 3 এর কোশ্চেন, 3 এর কোশ্চেনে ওই সমকোণী ত্রিভুজই থাকবে, ভাবার কিছু নেই। এবার সমকোণী ত্রিভুজের এখানে সমকোণ এটা আছে বলে বুঝতে পারছো, তোমাকে আগে চিনতে হবে যে কোথায় এবিসি আছে। দেখো কোশ্চেনে বলেছে যে অ্যাঙ্গেল সি সমান সমান 90 ডিগ্রি, তার মানে বুঝে নিতে হবে কি এখানে কি আছে, সি আছে, ওখানে সি আছে, তাহলে মাথার উপরে এ, এটা বি। স্কোয়ার থাকলে যোগ করতে হয় সেটা তো আমরা জানি না। উত্তর আমি আমি বলছি 90 ডিগ্রি। হ্যাঁ, না হবে না, হ্যাঁ হবে হবে হবে। হ্যাঁ, কোনটা বি দিলে হবে, কোনো সমস্যা নেই তো। কোনটা একই তো কি, সি নির্দিষ্ট, হ্যাঁ সি চেঞ্জ হচ্ছে না, কেউ চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ এ বিটাকে তুমি এদিক ওদিক করে লিখতে পারো, সমস্যা নেই। এবার দেখো, এবার বলে দেবে, এবার বলেছে এ বির মান 29 আর বলে দিয়েছে বিসি এর মান 21। তাহলে সবার প্রথম কাজ কি তোমাদের, না এই মানটা বার করো, অতিভুজের মানটা বার করো। কে, কার কোশ্চেন পড়ো। ও দাদা দাদা আমি ভুল করেছি, কোশ্চেনে এ বি এর মান 29 বলেছে আর বিসির মান বলেছে 21। হ্যাঁ, তাহলে লম্বের মান বার করো। লম্বের সূত্র ওই সেম সূত্র। আচ্ছা শোনো, ওই অতিভুজ লম্ব আর ভূমি সূত্র সেম, ক্লিয়ার। আগে এবার আমরা অতিভুজ বার করেছিলাম না, না ওই সবসময় যোগ হবে না, হয় যোগ নাই বিয়োগ হবে। এবার শোনো, 3টে বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা, ভূমি লম্ব অতিভুজ, সবচেয়ে বড় কে, অতিভুজ। তার মানে কি অতিভুজ যখন বার করবো, বড় বাহু বার করতে হলে যোগ করে করে বার করতে হবে, বোঝা গেল। আর যখন আমি ছোট বাহু বার করবো তখন অতিভুজ থেকে একটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, লিখছি অতএব লম্ব সমান সমান রুট ওভার, দেখবো আমি করে নি, সূত্র কি হবে তাহলে, অতিভুজের স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস, হ্যাঁ লম্ব সমান, লম্বের মান বার করছি তো, কি হবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব বার করছি, তাহলে ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে যখন আমি অতিভুজ বার করব তখনই একমাত্র কিন্তু যোগ হবে, লম্ব আর ভূমি বার করার সময় কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে 29 স্কোয়ার 21 স্কোয়ার, হ্যাঁ এটা সূত্র দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা 29 স্কোয়ার করো তো, গুণ করো 29 কে 29 দিয়ে গুণ করো, 4 4 16, 1600 1600 400 স্কোয়ার তো, ওটা 20 হবে, ওটা স্কোয়ার না, ওটা হচ্ছে বর্গমূল, রুট ওভার 841, তাই না। আচ্ছা 9 9 81, আচ্ছা 841 ওর কথাই থাকলো। এই 29 স্কোয়ার 841 এসছে খাতায়, করো আমি করি। 9 9 81 1 হাতে থাকলো 8, 9 দুগুণে 18 8 26, 9 দুগুণে 18 58, হ্যাঁ 841 হয়েছে। আচ্ছা 21 করা হচ্ছে 4 4 1, হ্যাঁ এটা মুখস্থ রাখবো, 21 স্কোয়ার মানে 4 4 441। এবার যোগ করি, 1 আর 1 2, 4 4 8 12, 1 2 1 2 4, ও মাইনাস হবে না, আমি প্লাস করে দিচ্ছি, ঠিক হ্যাঁ 400, 41 বাদ চলে গেল, 800 থেকে 400 গেলে 400, ঠিক। আচ্ছা 400 200 স্কোয়ার, আমি সহজে শিখিয়ে দিই, লাস্টের এই দুটো শূন্য, দুটো শূন্য রুট করলে কত শূন্য পাবো, একটা শূন্য, আর 4 কত স্কোয়ার গুলো পাওয়া যায় 2, তার মানে 400 মানে হচ্ছে কত স্কোয়ার, 20 স্কোয়ার।
এবার 3টে শূন্য থাকে না সাধারণত, হবে না, 3টে শূন্যতে আসে না কি কোনটা ওটা নিচেরটা ভূমি মানে ওই অঙ্কের সাপেক্ষে ওই তাহলে এর বিপরীত বাহু লম্ব, হ্যাঁ 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 এর বিপরীত বাহু লম্ব। সরোজ কি বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা এখানে কোশ্চেনে আছে যে সাইন সাইন এ কস এ সাইন বি কস বি, হ্যাঁ অতএব সাইন এ কস এ সাইন বি কস বি। আচ্ছা সাইন মানে কত? লম্ব বাই অতিভুজ, ঠিক, আমি আর লিখছি না। আর কস মানে কস অতিভুজ বাই লম্ব, খুব ভালো কথা। তাহলে সাইন এ আমাকে কার সাপেক্ষে বলেছে? অ্যাঙ্গেল এ। তাহলে অ্যাঙ্গেল এর সাপেক্ষে লম্বকে অ্যাঙ্গেল এ, ভালো করে বুঝবে, এই যে এ থেকে বিপরীত বাহু কে? সিবি বিসি বিসি। তাহলে অ্যাঙ্গেল এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, অ্যাঙ্গেল এর সাপেক্ষে এটা কি? লম্ব। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই দুটো বাহু মিললে তৈরি হচ্ছে না? তাহলে এটা কি হবে? ভূমি। তাহলে এবার করো সাইন এর লম্ব বাই অতিভুজ, লম্ব কত? 21, অতিভুজ 29। আচ্ছা কস এ ভূমি বাই লম্ব, না ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত? ভূমির মানই তো বার করলাম এখন, 20। ভূমির মান 20, ভূমির মান 20, তাহলে 20/29। আচ্ছা এবার শোনো সাইন বি, হ্যাঁ এই এটা হয়ে গেছে। বলছি বলছি, হ্যাঁ তুমি বলতে থাকো। এই লাইনটা বুঝতে পারবো, এই যে এখানে সাইন বি বলেছে না, তাহলে বি এর সাপেক্ষে বিপরীত বাহুকে এসি, তাহলে এসি হচ্ছে লম্ব আর এটা হচ্ছে তাহলে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে 20, ভূমি হচ্ছে 21, অতিভুজ হচ্ছে 29। হ্যাঁ কি হয়েছে? গুলিয়ে যাবে তো বটে, মানে এই জায়গাটা এটা সূত্র মুখস্থ খাতায় লিখে রাখো পারলে, এটা পিথাগোরাসের সূত্র। তুমি লম্ব সমান অতিভুজ বাই ভূমি ধরেছো, আমি এই বলে ভূমি বাই লম্ব ধরেছি। লম্ব সমান সমান দেখি ওই পাশে বার করে দাও। হ্যাঁ সমস্যা কি? ঠিকই তো আছে, এসি সমান সমান 20 তো হবে, ঠিকই তো আছে। ও এই শোনো শোনো শোনো, ব্যাপার আছে আমি বলি, ভালো করে শুনবা, সবাই ঠিক করেছে, কেউ ভুল করে না, অঙ্কিতটা দেখা হয়েছে। আচ্ছা সাইন বি এর ক্ষেত্রে হচ্ছে লম্ব হচ্ছে 20/29 আর 21/29, হ্যাঁ ঠিকই আছে। এই শোনো ভালো করে, যখন আমি সাইন কস কিছু করছি না, তাহলে আমার কাছে নর্মাল ত্রিভুজ আছে, নর্মাল ত্রিভুজ, তাহলে স্বাভাবিক নর্মাল ত্রিভুজের ক্ষেত্রে এই নিচেরটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ হচ্ছে। এখন যখনই সাইন এ বলছি আমি, যখন আমি কি বলছি সাইন এ, তখন এই ধারণা চলছে না এটা লম্ব হতে পারে, এটা ভূমি হতে পারে, যা কিছু হতে পারে। তখন আর এসব ভাববো না, তখন কিন্তু সাধারণ নিয়ম ভাববো না, তখন ভাববো যে অ্যাঙ্গেল এর সাপেক্ষে, তখন কি ভাববো? তাহলে সাইন এ, তাহলে অ্যাঙ্গেল এর বিপরীত বাহুকে লম্ব, তাহলে তখন কি হবে? এটা লম্ব, তো এর যদি লম্ব হয় এটা কি হবে? ভূমি। চেঞ্জ কিন্তু লম্ব আর ভূমির মধ্যে, অতিভুজে কিন্তু কোনো চেঞ্জ হবে না। একে উল্টে আসো, আরেকটা ত্রিভুজ কি সেম ত্রিভুজ এবিসি। এখন যদি অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে ভাবে, তাহলে অ্যাঙ্গেল সি এর সাপেক্ষে লম্বকে সি এর বিপরীত বাহু এবি, তাহলে তখন লম্ব, তাহলে বিসি তাহলে ভূমি। হ্যাঁ বলো, বি এর সাপেক্ষে ওই সূত্র অ্যাপ্লাই করবে না, বি এর সাপেক্ষে যখন পরবর্তীতে করবে তবে মান লেখা থাকবে, 90 ডিগ্রির মান এত। আজকে মতো এইটুকুনি, হ্যাঁ
এবার জেরক্স করে কোশ্চেন দেবো, আজকে আর করাবো না। কি হয়েছে? আজকে আর করাবো না। হ্যাঁ বলো, চারটা বুঝিয়ে দেবো। কি হয়েছে তোমার কোশ্চেন? করিয়ে দেবো। হ্যাঁ বলো, অবশ্যই। হ্যাঁ কি হয়েছে তুমি বলো। ব্যাপারটা যে বি অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, বি থাকলে তো কোনো কোশ্চেনই নেই। হ্যাঁ তাহলে তখন এসি কে লম্ব ধরে কাজ করতে হবে, প্রবলেম হবে। অতিভুজ তখন এটা প্রশ্ন না, ব্যাপারটা হচ্ছে ওইটা আসবে, ব্যাপারটা হচ্ছে সাইন, তখন এটা যখন অ্যাঙ্গেল বি এর কথা বলে দেবে, বুঝতে পারছো তো? অ্যাঙ্গেল বি এর যেই কথা বলবে, এখানে অ্যাঙ্গেল বি এর মান তো তুমি জানো। হ্যাঁ হ্যাঁ, যখন তুমি নির্দিষ্ট মান পেয়ে যাবা তখন তোমার সমস্যা হবে না, বুঝে যাচ্ছে? বুঝতে পারোনি? পারোনি বুঝতে? আমি বললাম যে এই অ্যাঙ্গেলের মান তো তুমি জানো, এই জন্য প্রবলেম নেই। এই অ্যাঙ্গেলের মান কি তুমি জানো, ওই জন্য প্রবলেম। পরবর্তীতে দেখবো সেই ছক আছে একটা, সাইন 90 ডিগ্রির মান কত, ট্যান 90 ডিগ্রির মান কত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছক মুখস্থ করতে হবে। আছে, পরের চ্যাপ্টারে আছে। কি হচ্ছে অঙ্কিত বলো? হ্যাঁ চারটা করাবো না কেন, ওই চারটা বলো করি। হ্যাঁ আচ্ছা সরোজ, এইগুলো কিন্তু সূত্র। হ্যাঁ এই তোমার কাছে সূত্র খাতা দিয়েছ, লিখে নিয়েছো খাতাতে সব? সব তো থাকবে, আচ্ছা তুমি একটু ভালো করে দেখবা সূত্র, চারটা বুঝিয়ে দিও। হ্যাঁ থাকবে না কেন, ত্রিভুজের অঙ্কে থাকবে তো। আরে সরোজ, বাড়িতে একটু ভালো করে খুঁজে দেখবা যে আছে। এ নাও চারের কোশ্চেনটা বলছে যে কস থিটা, ভালো করে দেখবা। তাহলে আমি আগে ত্রিভুজ আঁকি। হ্যাঁ কোশ্চেন করার আগে ত্রিভুজ আঁকবা, কোশ্চেন করার আগে ত্রিভুজ আঁকবা। হ্যাঁ বুঝাচ্ছি, এবিসি নাম্বারটা আমার দিয়েই বুঝে হয়েছে, লিখবা একটু পরে। তাহলে এখন কি বলছে বুঝাচ্ছি তো। তাহলে দেখো লিখেছে যদি cos থিটা সমান 7/25 হয়। এই ভালো করে বলো তো, cos থিটা বলো তো এই অ্যাঙ্গেলে কি কোন থিটা হবে? না হয়, তাহলে এটা থিটা না এটা থিটা, তাহলে আমি এটাকে থিটা ধরলাম। তাহলে এটা যদি থিটা হয়, এটা কি লম্ব, এটা হচ্ছে, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ক্লিয়ার হচ্ছে? এর কোশ্চেনে আসে cos থিটা সমান সমান 7/25 কত আছে? তাহলে cos থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই না ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এটা ভূমি 7, অতিভুজ 25। এবার কোশ্চেনে আসো, লম্ব নেই এখানে। বলছে কি তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হতে পারে? সকল ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা ত্রিকোণমিতিক অনুপাত মানে, আর আমরা কি বার করছি, এটা কি 7/25 কি অনুপাত, 7/25 মানে অনুপাত। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কতগুলো আছে? সাইন, কস, ট্যান, পরপরগুলো সাইন কস ট্যান, এর উল্টো সাইনের উল্টো কসেক, সেক, কট। ক্লিয়ার? কটা পেলাম? তাহলে 6টা, বুঝে গেল? তাহলে এখানে দেখো কার মান দেওয়া নেই, লম্বের মান দেওয়া নেই, তাহলে লম্বের মান কি হিসেবে বার করবা? আচ্ছা এবার আবার ভুলি যায়, ভালো করে দেখবা। আমি যদি লম্বের মান বার করি, তাহলে এই লম্বের মান কিন্তু এখান থেকে বেরোবে না, এই লম্বের মান পিথাগোরাস দিয়ে বেরোবে, এই লম্বের মান পিথাগোরাস দিয়ে বেরোবে। লম্ব সমান সমান √ওভার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব পেয়ে গেলে, তাহলে দেখো সূত্র লিখে দেবো, তাহলে লিখে নাও পিথাগোরাসের সূত্র আমি লিখিয়ে দিচ্ছি, এখনই লিখে নাও। আচ্ছা হ্যাঁ সূত্রের বইয়ের মধ্যেও আছে, তুমি অত খুশি হও না, ওই বইয়ের মধ্যে না অনেক বিভিন্ন ভাবে লেখা আছে, ও তুমি বুঝতে পারবো না, খাতে লেখা না সবথেকে ভালো হয়। আচ্ছা দাও ওইটা দাও তো, কি লেখা আছে? বলছে আমার হয়ে গেছে সূত্রের বই, হ্যাঁ নেই, পিথাগোরাস নেই। আচ্ছা হয়েছে এটা। এই শোনো, এই দাদা এই অঙ্কটাকে বুঝে নাও। তার মানে কি অতিভুজ আর ভূমি থেকে আমি লম্বের মান বার করতে পারবো, মানে হিসাব মতো এই বাহুটার মান বার করতে পারবো তো।
তাহলে এই বাহুটার মান বলবে, ত্রিভুজের 3টে বাহুর মান যদি আমি বার করে ফেলি, লিখবো ত্রিভুজের যদি এই শোনো শোনো শোনো, ত্রিভুজের যদি 3টে বইয়ের মান বার করতে পারি, তাহলে দেখো cos থিটার পরে sin থিটা, আর বুঝতে হবে না। এটা ঝামেলা করে কেন? বইটা কার? আমার। তোমার নাম লেখা আছে বইতে? দাও করে দাও তো নাম লিখে। আমি ব্যক্তিগত বের করতে হবে, নাম লেখা আছে। নাম লেখা নেই। আমি বলবো তুমি ডাকি দিয়েছো আমাকে। আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। এখানে আমার নাম লেখা আছে তো, দেখো। লিখতে হবে না, দিয়ে দাও। এখানে একটা লেখো। এই শোনো, পিথাগোরাস দিয়ে আগে লম্বের মান বার করবা, দিয়ে বাকিটা করবো। তোমাকে একটা ভালো বই দেবো, যাও। পড়ার নাম নেই, শুধু বই 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 বই। আচ্ছা তাহলে এটা 1 2 3 বলছে পয়সা বেশি। তাই তো। হ্যাঁ হ্যাঁ, না না এক জায়গাতেই তো চলে, একটু বেশি করে ধোঁয়া হলে সারা ঘরটা ছড়িয়ে যায়। নাহলে দুটো প্লেট করতে হবে, দুটো প্লেট নিয়ে ওইখানে একবার টানাটানি করবে, এ টানাটানি করবে, নষ্ট হয়ে বেশি না। ও আচ্ছা, ও লেবার লাগে আবার। তোমার লেবার লেবার, তুমি লেবার তাহলে। অঙ্ক তো আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমার যদি না বুঝতে চাও আমি কি করবো? না এ কটা লিখে আগে মুখস্থ করে আসো। হ্যাঁ বলো। হ্যাঁ এই ত্রিকোণমিতি, এই সূত্র ছাড়া, এই সূত্র ছাড়া ত্রিকোণমিতি হবে না। আচ্ছা বাড়ির কাছে এবার লিখে দিই, তোমরা হচ্ছে এই অধ্যায়ে বাড়ির কাজ থাকবে, যারা যারা করে আনি নতুন করে আনবা। ত্রিকোণমিতি নতুন নতুন শিখতে টাইম দিই, যদি পরের দিনে করে না আনো তাহলে আমি চ্যাপ্টার শেষ করে দেবো, মানে চ্যাপ্টার শেষ করছি পরের দিন আর কি। রাগ করে আবার কি আছে, সিলেবাস তো আমাকে এগোতেই হবে। তারপর একটা ক্যালেন্ডার দেবো কোনো, সেই ক্যালেন্ডার অনুযায়ী চলবো, তাহলেই হবে। পিথাগোরাস বাবা। দাও তোমার 4 দাও। আচ্ছা এটা 24, এটা 4 অঙ্ক। আমি এটা কোন অঙ্ক বুঝলাম? দাঁড়াও তো, এটা কি হলো? cos থিটার মান কত বলেছে? না না কোশ্চেন দাও, কোশ্চেন দাও, 5 মিনিট বসো, তাছাড়া ছুটি হবে। cos থিটার মান 7/25, কথা না। cos থিটা, এখানে থিটা তাহলে আমি, ও আচ্ছা আমি a কে থিটা ধরছি, তুমি c কে থিটা ধরেছো। হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আমার ফোন, সেটা বলাই হলো, অঙ্কিত ফোন আনছে পড়তে। ফোন কাকে করতে হচ্ছে? 15 মিনিট লাগবে।